আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ার্কশিটের উপর একটা ক্লাস করব। এই ক্লাসে আমরা ওয়ার্কশিটের যত ধরনের সমস্যা আছে এবং যে আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়ার্কশিটে এই ক্লাসটা করবে তাদের ওয়ার্কশিটের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং ওয়ার্কশিটে আমরা জানি একটা খুব সুবিধা আছে, সেটা হলো ওয়ার্কশিটের যে অঙ্কটা ভুলও হয় তাহলে 4-5 নাম্বার পাওয়া যায়। তাই ওয়ার্কশিটের ছকটা করে আমরা কোনমতে যদি অঙ্কটা দিয়ে আসতে পারি তাহলে 4-5 নাম্বার 6 নাম্বার যারা ফেল করার অবস্থায় তারা এই নাম্বারটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা অঙ্ক শুরু করে দিলাম। এখানে দেখেন প্রশ্নে দেওয়া আছে 1 নম্বরে প্রবলেম 1 শীটের 1 নম্বর অঙ্ক। লেকচার শীটের অঙ্কগুলো থেকেই সাধারণত আল্লাহর রহমতে কমন পড়ে, নিয়মগুলো কমন পড়ে, হুবহু তো কমন পড়বে না কোনো কিছুই, কোনো বই থেকে হুবহু কমন পড়বে না। লেকচার শীট থেকে যখন 5টা অঙ্ক করলে সব ধরনের নিয়ম শিখা হয়ে যাবে। প্রশ্নে এরকম দেওয়া থাকবে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। অবশ্যই এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো আপনাকে জানতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট যদি আপনি না পারেন তাহলে কি কোনো কিছুই পারবেন না। এটা আগের ক্লাসে বলেছি, অ্যাডজাস্টমেন্টের চ্যাপ্টারের অ্যাডজাস্টমেন্ট গুলো আপনার ভালো করে শিখতে হবে 1 নাম্বার, পরে ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনি পারবেন। আচ্ছা, আমরা ক্লাসে চলে গেলাম। এরকম একটা ট্রায়াল ব্যালেন্স দিলে অ্যাডজাস্টমেন্ট দিয়ে বলবে কি প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট। ফার্স্ট ইয়ারের সব ডিপার্টমেন্টেই এই অঙ্ক আসবে, ওয়ার্কশিটের একটা অঙ্ক আসবে। ওয়ার্কশিট করার জন্য ঘর কত 10 কলাম। 10 কলাম বললে আমাকে কি করতে হবে দেখেন, একটা হলো সিরিয়ালের ঘর করতে হবে, নাম্বার লিখবো 1 2 3 4 5 6 7 8। আরেকটা হলো অ্যাকাউন্ট টাইটেলের জন্য একটা ঘর করতে হবে, এই যে এই ঘরগুলো করতে হবে। সিরিয়ালের জন্য একটা ঘর, অ্যাকাউন্ট টাইটেলের জন্য একটা ঘর, পরে 10টা ঘর করতে হবে। 10 কলাম বলছেন, টাকার জন্য 10টা ঘর। ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট। আসলে বোর্ডে বুঝাইলে আপনারা আরো ভালো বুঝতেন, কিন্তু ওয়ার্কশিট বোর্ডে আঁটবে না। আমি যদি বড় বোর্ড নিয়েও করি ক্যামেরাতে লেখাগুলো দেখা যাবে না। তাহলে ঘরটা তার 10 কলাম বললে অতিরিক্ত 2টা কলাম বেশি করতে হবে, একটা হলো সিরিয়াল, একটা হলো অ্যাকাউন্ট টাইটেল। এখন ঘর করা হয়ে গেল, ঘর শিখে ফেলছি, এখন আমার কি করতে হবে, এখানে যে অ্যাকাউন্ট টাইটেল থেকে টোটাল পর্যন্ত যে কথাগুলো লিখে আছে, ডেবিট ক্রেডিটে যে টাকাগুলো দেওয়া আছে, হুবহু প্রশ্নটা আমাকে এই জায়গায় উঠাতে হবে। দেখেন এই পর্যন্ত উঠে ফেলতে হবে। প্রশ্নে যা দেওয়া থাকবে সেই জিনিসটা আমি কোথায় উঠাবো, হুবহু এই জায়গায় উঠে ফেলবো। উঠানোর পর উঠানো শেষ, প্রশ্ন আমি এখানে উঠে ফেললাম। ক্যাশ দেওয়া ছিল, অ্যাকাউন্ট রিসিভ দেওয়া ছিল, সাপ্লাই দেওয়া ছিল, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া ছিল, ইকুইপমেন্ট দেওয়া ছিল, নোটস পেবল দেওয়া ছিল, অ্যাকাউন্টস পেবল দেওয়া ছিল। টাকা যেগুলো ডেবিটে দেওয়া ছিল ডেবিটে লিখলাম, ক্রেডিটে যেগুলো ছিল ক্রেডিটে লিখলাম, যোগফল যা ছিল লিখে ফেললাম। প্রশ্ন উঠানোর কাজ শেষ। এই যে ট্রায়াল ব্যালেন্সের কাজ আমার শেষ হয়ে গেল। এখানে 10টা ঘরের মাঝে একটা ঘর ফ্রিতেই করে ফেললাম, 10টা ঘরের মাঝে 2টা ঘর আমি ফ্রিতেই করে ফেললাম। তো ওয়ার্কশিটের 10টার মাঝে 2টা ঘর শেষ, বাকি 8টা রয়ে গেল। এখন আপনাদের বলে দেই, 8টা ঘরের মাঝে এই ঘরটা যে করতে পারবে তারে বাকি 6টা ঘর, 3টা অংশ 6টা ঘর ফ্রিতেই পারবে। মানে অ্যাডজাস্টমেন্টটা কেউ যদি বসাতে পারে কোনো মতে, বাকি যেগুলো আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট এমনি এমনি করতে পারবে। এখন কিভাবে করতে পারবে এটা আমি আপনাদের দেখাচ্ছি একটু। বোর্ডে করার জন্য মনে বেশি বুঝতে, স্যার আমরা তো সায়েন্স দেখবো না।
আচ্ছা, এখন বোর্ডে নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। এখন আমাকে অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখতেছি, অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে বলতেছে সাপ্লাই অন হ্যান্ড 7500। আমরা সাপ্লাই শব্দটা দেওয়া থাকলে রুল কি বলছে? সাপ্লাই শব্দ দেওয়া থাকলে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট, 4টা ক্লাস নেওয়া হয়েছিল অ্যাডজাস্টমেন্টের উপর। সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট লিখতে হবে। ওকে, আমি সমাধানে যাচ্ছি। দেখেন সাপ্লাই এক্সপেন্স, এইদিকে একটু দেখেন, আমি একটা এরো চিহ্ন ব্যবহার করব যাতে আপনারা এটা ভালো করে বুঝতে পারেন। দেখেন আমি সাপ্লাই এক্সপেন্স নাম লিখছি, নতুন করে লিখে ডেবিট দিকে 3000 টাকা লিখছি। আবার সাপ্লাইস নামে ক্রেডিট দিকে 3000 টাকা লিখছি। টাকা কেন লিখছি এটা আমি পরে বুঝাচ্ছি। এখন সাপ্লাইকে ডেবিট লেখা হয়েছে কিনা দেখি, যে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এখন বলতে পারেন দুই জায়গায় কেন, এইখানে একটা এখানে একটা। উপরে যেহেতু আমার লেখা আছে সাপ্লাইস জিনিসটা, নিচে নতুন করে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নাই। আরেকটা বিষয়, অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি গুলো, এই যে ডেবিটের টাকা এখানে লিখবো, ক্রেডিটের টাকা এখানে লিখবো। এছাড়া অ্যাডজাস্টমেন্টের যে এন্ট্রি দেওয়া আছে এখানে, অ্যাডজাস্টমেন্টের যে এন্ট্রি দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্টের যে এন্ট্রি গুলা নিচে দেওয়া আছে, এইখানে আমরা যাচ্ছি। এই যে এন্ট্রি গুলা, এখানে 5টা এন্ট্রি দেওয়া আছে না? এই 5টা এন্ট্রির জিনিসপত্র এই যে এই ঘরটা ছাড়া, এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরটা ছাড়া অন্য কোথাও বসাবো না। তাই আমরা একটু আগে দেখলাম যখন সাপ্লাইয়ের জার্নাল করতে গেছিলাম, তখন আমরা দেখছি সাপ্লাই এক্সপেন্স ডেবিট লিখছি, সাপ্লাইস ক্রেডিট লিখছি। এই যে সাপ্লাই এক্সপেন্স কে ডেবিট দিকে লিখলাম, সাপ্লাইস কে ক্রেডিট দিকে লিখলাম। এখন প্রশ্ন হইতে পারে টাকা, টাকা এখানে কেন 3000 লিখছি? এটা জানতে হলে আমাকে অবশ্যই আগের 4টা ক্লাস অ্যাডজাস্টমেন্টে দেখে নিতে হবে। টাকা বলে দিয়েছে প্রশ্নে সাপ্লাই অন হ্যান্ড 7500। সাপ্লাই আমার হাতে আছে 7500 টাকা। এখানে বলছে আপনার হাতে সাপ্লাই আছে, এখানে বলে দিছে আপনার হাতে সাপ্লাই আছে 10500। প্রথমে ছিল 10500, এখন আছে 7500। 3000 টাকা সাপ্লাই ব্যবহার হয়ে গেছে, এক্সপেন্স হয়ে গেছে, কমে গেছে। এই জন্য আমি যখন জার্নাল দিলাম তখন এই 3000, এখানে 3000 লিখছি, এখানে 3000 লিখছি। আশা রাখি বুঝতে পারছেন। জার্নাল গুলো বোঝার জন্য অবশ্যই জার্নাল এন্ট্রির ক্লাসগুলো আগে থেকে করে নিতে হবে। এখন আবার প্রশ্নে চলে যাচ্ছি 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট করার জন্য। ডিপ্রিসিয়েশন 5000 পার ইয়ার, অবচয় প্রতি বছরে 5000 টাকা। আমি অঙ্ক করতেছি কয় মাসের, দেখি তো একটু উপরে যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে, আপনি কয় মাসের অঙ্ক করতেছেন। এটা খেয়াল না রাখলে আপনি অঙ্ক পারবেন না। এখানে লিখেছে দ্য কোয়ার্টার ইন্ডেড মার্চ 31। কোয়ার্টার মানে 3 মাসকে কোয়ার্টার বুঝায়। আপনি 3 মাসের অঙ্ক করতেছেন, এক বছরের অবচয় যদি 5000 টাকা হয়, 3 মাসের অবচয় বের করা কোন ব্যাপারই না। 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। আর ডিপ্রিসিয়েশনের মুখস্থ জাবেদা আমাদের জানা আছে। ডিপ্রিসিয়েশনের জাবেদা কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাই আমি কি করলাম, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট লিখলাম এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট লিখলাম। দুইটাই নতুন করে লিখলাম এই জায়গায়, কারণ উপরে এগুলো লেখা ছিল না। আগের বার দেখুন সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট নিচে লিখি নাই, উপরে যেহেতু লেখা আছে আমি কষ্ট করে কেন লিখবো।
তাহলে যদি উপরে লেখা থাকে তাহলে লেখার দরকার নাই, আর লেখা না থাকলে নতুন করে জাবেদা লিখতে হবে, জানা লিখতে হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টে ডিপ্রিসিয়েশন ক্রেডিট। টাকাটা কিভাবে লিখবো? এখানে লিখবো হলো 1250, এখানে লিখবো 1250। কিভাবে আসলো? 5000 কে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি এর পরের এন্ট্রিটাতে। এই এন্ট্রি বুঝে গেলে বাকিগুলো বোঝার কোনো ব্যাপার না। ইন্টারেস্ট শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমরা জানি কি জাবেদা হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। কই পাইছি এটা? নিয়মে বলতেছে ইন্টারেস্ট শব্দ থাকলে ইন্টারেস্ট এক্সপেন্স লিখবা আর ইন্টারেস্ট পেবল লিখবা। আচ্ছা, লিখে ফেললাম দ্রুত, চলে গেলাম লিখার জন্য। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। 3000 ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, 3000 ইন্টারেস্ট পেবল ক্রেডিট, লিখে ফেললাম। 3000 টাকা দেওয়া আছে প্রশ্নে, লিখে ফেলছি, কোনো সমস্যা নাই। এরপর আমরা চলে যাচ্ছি। স্যার এখানে টাকাটা চেঞ্জ হয় না যে? কেন চেঞ্জ হয় না? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করছেন আপনি, কেন চেঞ্জ হলো না? প্রশ্নটা আরেকবার পড়ি। ইন্টারেস্ট accrued on 6-month notes payable issue January 1। ইন্টারেস্টের যে বকেয়া হইছে, নোটস পেবল 6 মাসের নোটস পেবল আছে, এটা জানুয়ারি 1 এ ইস্যু করাইছে, এটা সেটা বহুত কিছু বলেছে, কিন্তু এখানে বলে দেন কত পার্সেন্ট সুদ ধরতে হবে, কয় মাসের সুদ ধরতে হবে। সুদ দিয়ে দিছে 3000 টাকা, 3000 টাকা আজকে পর্যন্ত বকেয়া হয়েছে। এখানে যদি পার্সেন্ট দেওয়া থাকতো তখন আমি 3 মাসেরটা বের করতাম। যে টাকা উল্লেখ করে দেয়, এখানে আবার কি বলেন দেয় নাই 1 বছরের সুদ বা 3 মাসের সুদ বা 1 মাসের সুদ, শুধু টাকা উল্লেখ করে দিচ্ছে। এই 3000 টাকার সাথে কিছু বলা নাই। নোটস পেবলের সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য এই টাকাটা চেঞ্জ হয় নাই। এখন আমি চলে যাচ্ছি 4 নম্বরে, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট রেট 1500 টাকা পার মান্থ। এখানে কিন্তু লিখে দিছে প্রতি মাসে 1500 টাকা এক্সপায়ার্ড হয়ে যায়। সেক্ষেত্রে আমাকে 3 মাসের অঙ্ক 4500 টাকা লিখতে হবে। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এর জাবেদা সেটা আমরা জানি, এই যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এর জাবেদা এটা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। যারা দেরি করে অ্যাডমিট নিচ্ছেন তারা এখন অঙ্কটা বুঝবেন না, তারপর এখন থেকে ক্লাসটা করতে পারেন, ঠিক টাইমে ঢুকতে হবে। হ্যাঁ, ক্লাসের ভিডিওটা আমি ক্লাস শেষে আপলোড দিয়ে দিব, তখন আপনারা দেখতে পারবেন। ইন্স্যুরেন্সের জাবেদা আমি জানি, ইন্স্যুরেন্সের জাবেদা। আর আপনাদের কিন্তু আজকে ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সবগুলো ভিডিও একসাথে একটা লিংক করে দিয়ে দিছি। এই লিংক থেকে সবগুলো অঙ্ক বাসায় বসে বসে করে ফেলেন, তাহলে ইনশাল্লাহ বইয়ের সব নিয়ম শিখা হয়ে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট জানি 4500 টাকা, প্রতি মাসে 500 করে, 3 মাসে 4500 টাকা আসে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, এর জন্য ডেবিট পাশে টাকা লিখলাম। প্রিপেড ইন্স্যুরেন্স নতুন করে লেখার প্রয়োজন নাই, কারণ প্রিপেড ইন্স্যুরেন্স একটা উপরে লেখা আছে সুন্দর করে। প্রিপেড ইন্স্যুরেন্স নামে 4500 টাকা বসাই দিলাম। আমরা সমন্বয় জাবেদার আরেকটা বাকি আছে হয়তোবা, তাহলে ঝামেলা সব শেষ হয়ে যাবে। সমন্বয় জাবেদা শেষ মানে ওয়ার্কশিটের 10 নাম্বার পেয়ে গেলাম আমরা। লাস্ট, সার্ভিস প্রোভাইডেড। জি, কোশ্চেন। যে জাবেদার একটা ট্রায়াল, যে জাবেদার দুইটা ইয়ের একটা যদি ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে তখন ওইটা আর লিখতে হয় না, না না, পাশে জাস্ট ক্রেডিট করে বা বসে দিলে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই এটাই বলছি। এখন সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ডেড, এই শব্দটা শুনলেই আমরা খুশি হয়ে যাই, কারণ এটার কোনো ঝামেলাই নেই। অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ হয়ে যায়। এই যে সার্ভিস প্রোভাইডেড, টাকা নিয়ে কোন সময় এটা নিয়ে টাকারও ঝামেলা নেই এটার। সার্ভিস প্রোভাইডেড নট বিল্ডেড, সার্ভিস প্রোভাইডেড নট বিল্ডেড থাকলেই জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ। মজার বিষয় হলো দুইটাই লেখা আছে আমার এখানে, আমার নতুন করে একটাও লিখতে হবে না। এই যে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল লেখা আছে ডেবিট 7,500, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,500, দুইটাই লেখা আছে, নতুন করে নিচে লেখার কোনো প্রয়োজন নাই। হয়ে গেল আমাদের অ্যাডজাস্টমেন্টের কাজ। অ্যাডজাস্টমেন্ট শেষ মনে করেন, আমাদের অঙ্ক শেষ।
এখন আমরা এখন কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। এটা খুব ইজি, আমি মনোযোগ দিয়ে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলছি সেটা নোট করে ফেলেন খাতায়। এখানে যদি ডেবিট দেওয়া থাকে, ডেবিটে যোগ হয়, লিখেন ট্রায়াল ব্যালেন্সের ডেবিট যোগ অ্যাডজাস্টমেন্টের ডেবিট। ট্রায়াল খাতায় লিখে ফেলেন, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট যোগ অ্যাডজাস্টমেন্টের ডেবিট সমান সমান অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের ডেবিটের টাকা অবশ্যই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে যাবে। যেমন 1,14,000 আছে, এই দেখেন 1,14,000 ডেবিট দিকে আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে 1,14,000 লিখছি। এখানে 56,000 টাকা ডেবিট দিকে আছে, 56,200। আবার অ্যাডজাস্টমেন্টে ডেবিট দিকে আছে, ডেবিট যোগ হবে 56,200 যোগ 7,500 যোগ করে 63,700 অ্যাডজাস্টমেন্টের ডেবিটে লিখছি। এখানে দেখেন ডেবিটে আছে 10,500, কিন্তু ক্রেডিট হলো এর বিপরীত, এজ উই যোগ হয় ক্রেডিট হবে বিয়োগ। ডেবিট থেকে ক্রেডিটের টাকা বাদ দিয়ে আবার ডেবিটেই লিখছি। অর্থাৎ কি শিখলাম, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে যাবে, এটা হলো শর্ত। কিন্তু মাঝপথে অ্যাডজাস্টমেন্ট যে ঘরটা আছে, এই ঘরের ভিতর ডেবিট থাকলে যোগ হবে, ক্রেডিট থাকলে বিয়োগ হবে। এটা প্রমাণ আবার দেখছি, 24,000 টাকা ডেবিটে আছে, ক্রেডিটে আছে 4,500। 24,000 থেকে 4,500 বাদ দিয়ে 19,500 লিখছি। আমি ফর্মুলাটা কি বলছি আরেকবার বলছি, আপনারা লিখেন। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে যাবে। যদি অ্যাডজাস্টমেন্টে ডেবিট থাকে যোগ হবে, ক্রেডিট থাকলে বিয়োগ হবে। শেষ। চলে গেলাম, ভিডিও সেভ থাকবে, আরেকবার দেখতে পারবেন। চলে গেলাম ক্রেডিট গুলো কিভাবে করতে হয়। ক্রেডিট থাকলে অবশ্যই ক্রেডিট দিকেই বসবে। ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট থাকলে অবশ্যই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে বসবে। এটা মাফ নাই, দেখেন এটা যায় এখানে যায় বসে গেছে, এটা যায় এখানে যায় বসে গেছে। এখন যদি মাঝপথে অ্যাডজাস্টমেন্টের মাঝে কখনো ডেবিট থাকে, তাহলে এরা তো বিপরীত হয়ে গেল, ক্রেডিট এবং ডেবিট বিপরীত হলে বিয়োগ, আর ক্রেডিট হয়ে গেলে ক্রেডিট যোগ। যেমন এই যে দেখেন 1,36,000 যোগ 7,500, ক্রেডিট দিকেই বসাইলাম 1,43,700। তাহলে রুলটা কি হলো, ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটেই বসবে। মাঝপথে যদি অ্যাডজাস্টমেন্টে ডেবিট থাকে মাইনাস করতে হবে, ক্রেডিট থাকলে প্লাস করতে হবে। রুলটা খাতায় লিখে ফেলেন। এখন একটু নিচে যাচ্ছি, যাই দেখতেছি সাপ্লাইয়ের এদিকে কোনো কিছুই নাই, কিন্তু অ্যাডজাস্টমেন্টে যায় 3,000 টাকা। তাহলে মনে করবো এটা শূন্য, শূন্যর সাথে 3,000 যোগ করলে 3,000 হলো। অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের এদিকে যদি কিছু না থাকে, অ্যাডজাস্টমেন্টের ডেবিট যায় ডেবিটে বসবে, ক্রেডিট যায় ক্রেডিটে বসবে। যদি সামনে কিছু না থাকে, এটা শূন্য ধরে মনে মনে, শূন্যর সাথে ডেবিটের সাথে 3,000 যোগ করলে 3,000, শূন্য ডেবিটের সঙ্গে 1,250 যোগ করলে 1,250। তাহলে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স শেষ। যোগগুলো নামাবো না এখন। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কাজ শেষ করে দিলাম। এখন আমরা চলে যাব এরপরে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এখন নোট করেন খাতায়, ইনকাম স্টেটমেন্টে ডেবিট করার রুল। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট বসার জন্য দুইটা ডেবিটের ঘর আছে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট কখনোই অন্য কোনো ক্রেডিটে বসবে না। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ইনকাম স্টেটমেন্টের ডেবিটে না হলে ব্যালেন্স শিটের ডেবিটে যাবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সব সময় ইনকাম স্টেটমেন্টের ডেবিট না হলে ব্যালেন্স শিটের ডেবিটে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে 1,14,000 এই ডেবিটে বসাবো না এই ডেবিটে বসাবো?
কনফিউজড? এটার উত্তর হলো এখানে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসতে হলে শর্ত হলো এক্সপেন্স শব্দটা লেখা থাকতে হবে, না হলে আপনি বসাইতে পারবেন না। দেখি যায় কি বলছে, ক্যাশের সাথে কি এক্সপেন্স লেখা আছে? না, লেখা নাই। তাহলে আমি এটা আবার মুছে দিই, তাহলে সুবিধা হবে। ক্যাশের সঙ্গে এক্সপেন্স শব্দ লেখা নাই, সে ডেবিটে আছে, এই ডেবিটে বসার সুযোগ নাই, কারণ এক্সপেন্স শব্দ লেখলে নাই না আসতে পারবো, এক্সপেন্স নাই, সো ব্যালেন্স শিটের ডেবিটে চলে গেল। রিসিভেবলের সাথে এক্সপেন্স শব্দ নাই, সে ডেবিটে আছে, এই ডেবিটে তার স্থান নাই, সে যায় ব্যালেন্স শিটের ডেবিটে যায় বসলো। সাপ্লাইয়ের ডেবিটে টাকা দেওয়া আছে, এই যে 7,000। দেখেন ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করার জন্য এই দুইটা যে আছে ঘর, এদের ভুলে যাব। ট্রায়াল ব্যালেন্স আর এই যে অ্যাডজাস্টমেন্ট, এরা দুজনকে কোনো কাজে আসবে না, এরা বাদ, শুধু আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানে দেখি প্রিপেড ইন্স্যুরেন্সের 19,500 টাকা আছে ডেবিটে, তাহলে শরীরে তো এক্সপেন্স লেখা নাই, তাহলে ইনকাম স্টেটমেন্টে আসার সুযোগ নাই, ওকে ব্যালেন্স শিটে নিয়ে যেতে হবে। এখন আর একটু ট্রাই করে দেখি নিচে, এই যে দেখেন স্যালারির কাছে লেখা আছে এক্সপেন্স, তার যে 22,000 টাকা আমি ব্যালেন্স শিটে নিলাম না, নিলাম এক্সপেন্স লেখা আছে দেখা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে নিতে হইলো, অন্য কোনো ডেবিটে নেওয়া গেল না। ট্রাভেলের সাথে এক্সপেন্স লেখা আছে 13,000 টাকা, এটা দুইটা ডেবিটের ঘর ছিল, এই যে একটা ডেবিটের ঘর, এই যে একটা ডেবিটের ঘর, ব্যালেন্স শিটের ডেবিটের ঘর নিতে পারবো না, কারণ এখানে এক্সপেন্স শব্দ লেখা আছে, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে নিব এক্সপেন্স শব্দ দেওয়া থাকলে। এভাবে এই শর্ত অনুযায়ী আমরা সবগুলা নিয়ে গেলাম। ডেবিটের কাহিনী শেষ। শুধুমাত্র শুধু এক্সপেন্সের টাকাগুলাই বসবে, আর কোনো টাকা বসবে না, না? ইনকাম স্টেটমেন্টে শুধু এক্সপেন্স গুলো বসবে, বাকি সব ডেবিট চলে যাবে ব্যালেন্স শিটে। ওকে, শেষ। এখন আমরা চলে যাচ্ছি ক্রেডিটের কাজ কি। তবে যদি ট্রায়াল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট, অবশ্যই ক্রেডিট ঘরগুলোতেই বসবে, হয়তো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে, না হলে ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসতে হলে ওর পিছনে লিখতে হবে রেভিনিউ শব্দটা। রেভিনিউ শব্দ থাকলে এখানে বসার সুযোগ আছে, না হলে ওর সিট হয়ে যায় ব্যালেন্স শিটে। যেমন নোটস পেবল, ও কোথায় আছে? ক্রেডিট দিকে আছে, আর ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসাইতে পারবো না তারে, কারণ তার পিছনে রেভিনিউ শব্দটা নাই, ও যায় ব্যালেন্স শিটে বসবে। অ্যাকাউন্টস পেবলের পেছনে রেভিনিউ শব্দ নাই, সো সে ইনকাম স্টেটমেন্টে বসতে পারলো না, যায় বসতে হবে কোথায়? ব্যালেন্স শিটের ক্রেডিটে। দেখি তো আর একটু ট্রাই করে, সার্ভিস রেভিনিউ, এটার পিছনে একটা রেভিনিউ শব্দ আছে, ওরা কি ব্যালেন্স শিটে নিয়ে বসাতে পারবো না? রেভিনিউ শব্দ থাকলে বসাতে হবে ইনকাম স্টেটমেন্টে। তাহলে কি শিখতে পারলাম? ক্রেডিট গুলো ক্রেডিটেই যাবে, হয়তো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট যাবে, না ব্যালেন্স শিটে ক্রেডিটে যাবে, কিন্তু ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে যাওয়ার যোগ্যতা হলো তাকে অবশ্যই রেভিনিউ শব্দটা লেখা থাকতে হবে। আশা রাখি এটা বুঝতে পারছেন। এখন আমরা সব মান বসানো শেষ আমাদের, এই আপনার মাইক অফ করেন। এখন নিচে যোগ বিয়োগ টানার পালা। যোগ বিয়োগ কিভাবে টানবো সেটা আমি এখন শেখাচ্ছি। যোগ বিয়োগ করার জন্য আমাকে অবশ্যই একটু ছোট করে নিই স্ক্রিনটা, 75। যোগ বিয়োগ করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? এটার যোগফল এখানে নামাইছে না টোটাল, এই নামানোর দরকার নেই, এই যে নিচে নামাবো। এটার যোগফল এটার নিচে নামাবো, এই যোগফল সবসময় মিলবে। অ্যাডজাস্টমেন্টের সবগুলো যোগফল এই নিচে নামাবো, এই অ্যাডজাস্টমেন্টের সবগুলো যোগফল এই নিচে নামাবো। এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সবগুলো যোগফল নিচে নামাবো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যোগফল নিচে নামাবো। ডেবিট ক্রেডিট সব মিলবে, কিন্তু এটার ডেবিট এটার ক্রেডিট মিলবে, এটার ডেবিট এটার ক্রেডিট মিলবে, এটার ডেবিট এটার ক্রেডিট মিলবে, না মিললে অঙ্ক হইছে না। ইনকাম স্টেটমেন্ট খেয়াল করেন, ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিট কখনো মিলবে না।
আগে ক্রেডিটটা যোগ করে নামাবো, আসছে 1,43,000, কিন্তু ডেবিট দিকে যোগ করে দেখতেছি না, কম পড়তেছে কিছু। এই যে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট থেকে ডেবিটের সবগুলো টাকা বাদ দিব, বাদ দিলে যে টাকাটা বের হবে এটার নাম হলো নেট ইনকাম। এটার নাম কি দিব? নেট ইনকাম। আবার বলছি, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিটের সবগুলা যোগ করলাম, সেখান থেকে ডেবিটের সবগুলা বাদ দিব, তাহলে যে টাকাটা তফাৎ রয়ে যাবে সেটার নাম হলো নেট ইনকাম। নেট ইনকামকে আবার ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে লিখতে হবে। আমি যেগুলা বলছি সেগুলো আপনারা নোট করে ফেলেন। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট থেকে ডেবিটের সবগুলো বাদ দিলে যে টাকা থাকে এটার নাম হলো নেট ইনকাম। নেট ইনকামটা ডেবিট দিকে শর্ট পড়ছে, এই জন্য লিখে রাখছি ডেবিট দিকে 82,950 টাকা। এটাকে আবার ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে নিয়ে যেতে হবে, কারণ হলো মুনাফা হলে মূলধনের সাথে যোগ হয়ে যায়। মূলধন মানে এই যে 2 লাখ, এটার সঙ্গে যোগ করতে হবে। এখন ইনকাম স্টেটমেন্টের যোগফল মিলবে দুই পাশের, ব্যালেন্স শিটের যোগফল দুই পাশে মিলে যাবে। আমার অঙ্ক হয়ে গেছে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। সাজেশনে মনে হয় 5টা অঙ্ক আছে, 5টা ক্লাসে 5টা করে দিব। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব হোয়াইট বোর্ড দিয়ে আপনাদের এই ওয়ার্কশিটটা করে দেওয়ার জন্য। হোয়াইট বোর্ড দিয়ে আল্লাহ জানে কতটুকু বুঝাইতে পারবো জানি না, কারণ ওয়ার্কশিটের অনেক আইটেম, অনেক সমন্বয়, যেগুলো প্রশ্ন না দেখলে আপনারা বুঝবেন না। তাহলে যদি হোয়াইট বোর্ডে করতে হয় তাহলে কি করতে হবে, প্রশ্নটা সামনে নিয়ে বসবেন, তাহলে আমি মুখ দিয়ে বলবো, আপনার প্রশ্ন মিলাই নেবেন। আশা রাখি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। ভিডিওটা আমি আপলোড করে দিব, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার করবেন। আর যে ইয়েটা দিছি, কি বলে, যে সাজেশনটা দিছি, সেই সাজেশনটা কি করবেন, সবগুলো অঙ্ক করার চেষ্টা করবেন, এবং ভিডিও সহ কিন্তু সাজেশন দিছি, ভিডিওগুলোও দেখে নেবেন বাসায় বসে বসে। যেগুলো প্রবলেম থাকে এগুলো যে রাতে যখন আমি লাইভ ক্লাসে আসি, জুম ক্লাসে আসি, তখন আমার সঙ্গে একটু শেয়ার করবেন, আমি আপনাদের হেল্প করব। আর লেকচার শিট বা ভিডিও বা সাজেশন থেকে কিন্তু হুবহু একটা অঙ্ক আসবে না, আসবে নিয়ম। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের অঙ্ক কখনোই হুবহু সাধারণত আসে না, কিছু কিছু চ্যাপ্টারের 2-1টা আসে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।